যদি মবের ডেফিনেশনটা নিই তাহলে আসলে বাংলাদেশের এখনকার যে সরকারই আসলে সবচেয়ে বড় মব। কেন বলছি বিষয়টা, আবার ডেফিনেশনটা বলি যে মব হচ্ছে একটা ক্রাউড যারা আপনি খোরশেদ আলম তো এখন বলবেন যে আপনি আওয়ামী লীগের লেন্সে দেখছেন। না না, আমি তো আওয়ামী লীগ আমার লাইফ টাইমে আমি কোনোদিন আওয়ামী লীগ করিনি। আমার পাঠক লেখক বন্ধু বান্ধব যারা আছেন তারা সকলেই জানেন আমার রাজনীতিটা কি। আমার একটা ডিস্টিংক্ট রাজনীতি ছিল, আমার ছাত্র জীবনেও ছিল, আমার ছাত্র জীবনের পরেও ছিল, ঠিক আছে, এবং আমি সেই রাজনীতিটাকে এখনো আপহোল্ড করি, ঠিক আছে। আমি পেশাদার মানুষ, আমি সরাসরি দল করি না, কিন্তু আমি আমার লাইফ টাইমে কখনো আওয়ামী লীগ করিনি। এখন ডক্টর খোরশেদ আলম যদি বলেনও আমি অবাক হব, বাট উনি বলতেই পারেন, উনি একজন স্বাধীন মানুষ। কিন্তু আমি যে কথাটা বলার চেষ্টা করছি যে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় মব হচ্ছে বাংলাদেশের সরকার ইটসেলফ, হ্যাঁ, গভর্নমেন্ট নিজেই। কেন বলছি কথাটা, মবের ডেফিনেশনটা যদি আপনি আবার দেখেন যে ক্রাউড বা যে কিছু মানুষ কোনো ধরনের কার্যকারণ ছাড়াই একের পর এক ধ্বংসাত্মক কাজ করে চলে, মানুষের সিভিল রাইটসকে ইগনোর করে, মানুষের সিভিল রাইটসকে হত্যা করে, হ্যাঁ, সেই ক্রাউডটাকেই বলা হয় মব। এবং আপনি যদি দেখেন গত 10 মাসে 4 লক্ষ মানুষকে গ্রেফতার করা হয়েছে। 4 লক্ষ। পৃথিবীর কোন সভ্য সমাজে এরকমটা হতে পারে না। এবং এই সমস্ত মানুষকে এমন সব মামলায় গ্রেফতার করা হয়েছে যে মামলাগুলো কোনো ভিত্তি নেই। এমনকি যে মানুষটা ধরেন সাকিব আল হাসান আমেরিকা বা কানাডায় বেড়াচ্ছিলেন, তার নামে টঙ্গীতে বা কোথাও গাজীপুরে খুনের মামলা দায়ের হয়ে গেছে, ঠিক আছে। সো এবং এই সমস্ত কাজগুলো বাংলাদেশ সরকার এনকারেজ করছে। সো সেই অর্থে বাংলাদেশ সরকার হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় মব। এখন ডক্টর আলম বললেন যে ওই বিজয় সরণির মিউরাল কেন ভাঙা হয়েছে, এটা উত্তর সিটি কর্পোরেশনই সবচেয়ে ভালো বলছিল। এবং এই মিউরালটা ভাঙা হলো, এটাকে কি আপনি নাগরিক হিসেবে ফেলা হলো, এবং অলমোস্ট গোপনে, কোনো মিডিয়া কাভারেজ হয়নি। এবং আমরা বুঝতে পারি কেন মিডিয়া কাভারেজ হয়নি। আমি ভেরি শিওর যে মিডিয়াগুলোকে বলা হয়েছে যেটা কাভার করা যাবে না, হ্যাঁ। সো কোনো মিডিয়া কাভারেজ হয়নি, এই জিনিসটাকে ভেঙে ফেলা হলো। এটা হচ্ছে নাগরিক জিজ্ঞাসার দিক থেকে যেটা একটা জঘন্য কাজ হয়েছে, যে আপনারা নাগরিকদেরকে বিন্দুমাত্র ইনফর্ম না করে ঢাকা শহরে এরকম একটা স্থাপনা ভেঙে দিলেন। তো আমি মুক্তিযুদ্ধের চেতনাটাকে ধারণ করি, সেই দিক থেকে পৃথিবীর মানুষ আমাদেরকে অসভ্য বলবে যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় যে ইভেন্ট সেই মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী একটা স্থাপনাকে রাষ্ট্রীয় উদ্যোগে, সরকারের উদ্যোগে ভেঙে ফেলা হলো, এবং কোথাও কোনো প্রতিবাদ নেই, কোথাও কোনো কাভারেজ নেই, কোথাও কোনো সংবাদ নেই। ধন্যবাদ। যে দেখেন, আপনি তো বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, আপনি জানেন 5ই আগস্টের আগে এই আমার সাংবাদিকতা বিভাগের শিক্ষকরাই কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, রাইট? আমার বন্ধু বান্ধব, আপনি সবাইকে চেনেন, তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন 5ই আগস্টের আগে, এবং আপনিও হয়তো ছিলেন। এখন 5ই আগস্টের পরে আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে দেখলাম পিটিয়ে মেরে ফেলতে, আপনারা একটা প্রতিবাদ করলেন না কেন? কি কারণে? আজকে দেশের সবখানে মুক্তিযুদ্ধের মুরালগুলি, ভাস্কর্যগুলো ভেঙে ফেলা হচ্ছে, আপনারা প্রতিবাদ করলেন না কেন? আমি যদি বলি, যেটি ডক্টর গোলাম সারোয়ার সুন্দর করে বলেছেন, মব আর প্রেসার গ্রুপ দুইটা দুই রকম। 5ই আগস্টের আগে আপনারা প্রেসার গ্রুপ ছিলেন সরকারকে প্রেসারে রাখার জন্য, আর এখন আপনারা সুশীল মবে পরিণত হয়েছেন কিনা, যারা ভাঙতে পারে না, মারতে পারে না, পিটিয়ে হত্যা করতে পারে না, ভাঙচুর করতে পারে না, আপনারা তাদের পিছনে উৎসাহ দিচ্ছেন কিনা, মানে সুশীল মব হয়েছেন কিনা? প্রশ্নের অ্যানসার কি দিব আমি নাকি না? হ্যাঁ, প্রশ্নটা লম্বা বললাম, অনেক ক্ষোভ, অনেক কেদ আছে ভিতরে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি তাজুল ভাই অনেক সিনিয়র মানুষ, ওনাকে আমার পক্ষ থেকে সালাম। কিন্তু উনি যেভাবে আমাকে নিম্ন স্তরে ঘুষখোরের সাথে তুলনা করলেন, ভণ্ড আকারে তুলনা করলেন, এবং উনি যেভাবে মানে আদারিং করলেন, অ্যাজ ইফ আমি মুক্তিযুদ্ধের বিপক্ষের কোন মানুষ। মুক্তিযুদ্ধকে আমি মনে করি 100% মুক্তিযুদ্ধকে ধারণ করে তারপরে আলাপ,
এটা নিয়ে আমার সাথে এটা মুখে বললে হয় না, এটা তো ধারণ করতে হয়। আমি তো কর্মকাণ্ড দেখছি না ভাই। এখন আপনি যদি মনে করেন আপনি মুক্তিযুদ্ধের ধারণ করছেন, আমি করছি না, তাহলে তো আপনি ব্লেম করছেন উইদাউট হ্যাভিং এনি। না না না, অবশ্যই এভিডেন্স সহ করছি। বললাম তো সারা দেশে এতগুলো মুরাল ভেঙেছে, আপনারা কি করেছেন? আমি কিন্তু খুব ডিসহার্টেন্ড হয়েছি। উনি কিছু অসংলগ্ন কথা বলেছেন, ভণ্ড, ঘুষখোর, নিম্নস্তর ইত্যাদি ইত্যাদি বলে। আমি প্রমাণ দিতে পারবো আমি। না না, ভণ্ডামি করেছেন, আমার কাছে নোট আছে। না না, ভণ্ডামিটা যদি আমি করি আমাকে বলতে পারেন, কিন্তু ভণ্ডামি অন্য কেউ করলে তার দা আমি কেন নিব? কেন সেটা চাই আপনারা? আমি সেটার প্রতিবাদ সারার ভাইয়ের প্রসঙ্গে আসি। সারার ভাই জানতে চেয়েছিলেন আমাদের পক্ষ থেকে আমরা প্রেস রিলিজ দিয়েছি গতকাল মিডিয়াতে যে এর সাথে আমাদের বিন্দু মাত্র যোগসাদৃশ্য নেই। আমাদের পক্ষ থেকে আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে আমরা তুলে ধরেছি, ইন্ডিভিজুয়াল প্রোফাইলে দিয়েছি, এমনকি অনেকগুলো মিডিয়া আমার সাথে যোগাযোগ করে সেখানে বলেছি। আমার সাথে সকালে যখন সুলতান আপার কথা হচ্ছিল তখনও আমি এটা ক্ল্যারিফাই করেছি। নট নেসেসারি আমরা বসে আছি, আমরা করিনি তা না। আর আওয়ামী লেন্স দিয়ে আমি কিন্তু পার্টিকুলার একটা পয়েন্ট কি বলেছি, আমি এখানে সবাই ইনক্লুডিং সারোয়ার ভাই, আমি কিন্তু বলিনি সারোয়ার ভাই আপনি আওয়ামী লেন্স দিয়ে কথা বলছেন, আমি কিন্তু সুলতানা আপার একটা পয়েন্ট কি বলছি, এটা আওয়ামী লেন্স দিয়ে দেখেন। আচ্ছা, এবার আমি আসি ঢাকা ইউনিভার্সিটিতে যে ছাত্র হত্যার ব্যাপারে। সাম্য হত্যা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, যেটা ডিরেক্টলি নট পার্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, বাট তারপরে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সোহরাওয়ার্দী ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন, সেটার দায় আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন নেওয়া উচিত। এবং সেই জায়গা থেকে আমরা, উনি জানেন না, আমরা অপরাজয় বাংলা পাদদেশ, ঢাকা বিশ্ব শিক্ষক সমাজ, শিক্ষক নেটওয়ার্ক, সাদা দল সবাই প্রতিবাদ করেছে এবং তার ছবি এবং ভিডিওগুলো আমাদের কাছে আছে, প্রতিবাদ আমরা করেছি। কিন্তু এইটা বলে রাখি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবু বকর সিদ্দিক মারা গেছে 2010 সালে হলের ভিতরে, এফরমান হলে, তখন ডক্টর আরফিন সিদ্দিক ছিলেন উপাচার্য, সেটার বিচার আজও হয়নি। তা আমি বলছি যে এই বিচারহীনতার সংস্কৃতি নট ন্যাচারালি 10 মাস এস্টাবলিশ হয়েছে। এই সংস্কৃতি পরম্পরা ধরে আমরা এর জের বহন করছি। আমি মনে করছি যে এইটার দায়টা পূর্ববর্তী গভর্নমেন্টকেও নিতে হবে। কেবলমাত্র আপনি এই গভর্নমেন্টকে দোষারোপ করছেন, তারাও তো এই কাজটা করেনি। হলের ভিতর ছাত্র মারা গেছে, সেটার বিচারে হয়নি। আমি বলছি ডক্টর খোরশেদ আলম, আমার পয়েন্টটি প্রতিবাদ করেছি। আমরা বলছি অপরাজয় বাংলার পাদদেশে আমরা প্রতিবাদ করেছি, শিক্ষক সমাজ থেকে, শিক্ষক নেটওয়ার্ক থেকে, সাদা দলের দিক থেকে, এবং আমরা লিখিত সোশ্যাল মিডিয়া সেটা করেছি, মানে যেটা ডিজিটাল রেজিস্ট্যান্স বলে। জি, আপনি দেখুন, আপনি বলেন যে বিগত সরকারেরটাও করতে হবে। আরে বিগত সরকার তো ফ্যাসিস্ট ছিল, বিগত সরকার খুব খারাপ ছিল, খুবই জঘন্য, বাংলাদেশে কোনো মানবাধিকার ছিল না, গণমাধ্যমের স্বাধীনতা ছিল না, সেই জন্যই তো আপনারা রেভলিউশন করলেন, রাইট? রাইট কিনা বলেন? আপনি আসল কথা বলছেন না, আপনি তো বিগত সরকারের কোলে ঝুলটেনে কথা বলছেন। যদি আমার আমি কোলে ঝুলটাইছি, যদি আপনি বিগত সরকারকে ক্রিটিক করতেন তাহলে আপনি নিউট্রালিটি প্রমাণ হতো। না 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 না, আপনি এখন ওরে মেরে ফেলেছেন দেখে আমি তাকে মারবো? না না না, আমি তো আপনাদের চোখ দিয়ে দেখি না, আমি তো আপনাদের চোখ দিয়ে দেখি না, আমি দেখি 5ই আগস্টের পরে কিভাবে করে আমার মুক্তিযুদ্ধের উপর আঘাত আসছে, এবং সেখানে আপনারা যারা প্রেসার গ্রুপ হিসেবে আগে ছিলেন তারা কিভাবে এখন সুশীল মবে পরিণত হয়েছেন, আমি সেই বিষয়টা তুলছি। এটা হচ্ছে আপনার স্পেকুলেশন, এটা কোনো সাপোর্টিং ইয়ে না। আপনি প্রমাণ দিয়ে দেখেন কোথায় মব করেছে। ওকে, দেখি তাজুল ইমাম ভাই বলছিলেন তার কাছে প্রমাণ আছে, কি কি প্রমাণ আছে বলি শুনি। পুরো লিস্ট করে রেখেছি, দাঁড়া আমি এটা কিন্তু ভালো লাগছে যে সুশীল মব, মানে এরা নিজেরা মারতে পারে না। গোলাম সারোয়ার, আপনার কাছে কি মনে হয়, আপনি যে মবের যে ডেফিনেশন দিলেন তাতে করে এটা সুশীল মব হয় কিনা? না না, তা তো বটেই। কেন আপনি দেখেন যে 10 মাসে 4 লক্ষ মানুষকে গ্রেফতার করা হয়েছে, প্রতিদিন 1300 মানুষ করে গ্রেফতার হয়েছে বাংলাদেশে, এভরি ডে 1300 মানুষকে গ্রেফতার করা হয়েছে, যাদের 99% মানুষকে গ্রেফতার করা হয়েছে কোনো ধরনের সুস্পষ্ট কারণ ছাড়া। এখন ডক্টর আলম বলছেন, আমি জানি না উনি নাগরিক হিসেবে কিভাবে এটাকে রিঅ্যাক্ট করেন। আর আমরা কেবলমাত্র এটাকে রেনোভেট করার জন্য একটা উদ্যোগ নিয়েছি মাত্র। এখন এই ব্যাপারটা যদি সত্যি সত্যি তাই হয়ে থাকে, আপনি অসুস্থ হয়ে পড়বেন,
কি মিথ্যা কথা বলেন আপনি? কাকে কি শেখাতে এসেছেন এখানে? আপনি কি আমাকে রাস্তার পাগল মনে করেন নাকি, না শিশু মনে করেন যে আপনি আমাকে শেখাবেন? আমি নিজে দেখেছি। আপনি বলছেন সেটা হলো যে যদি সত্যিকার অর্থে তারা 1971-কে ডিস্ট্রয় করতে চায়, 1952-কে ডিস্ট্রয় করতে চায়, তাহলে আমি মনে করি আমাদের তীব্র প্রতিবাদ করতে হবে। আমাদের এই প্ল্যাটফর্মে তীব্র প্রতিবাদ আমরা করব, বা আমাদের করা উচিত। ইন্ডিভিজুয়াল হিসেবে আমি মনে করি সেই দায় এবং দায়িত্ব আমার এর প্রতিবাদ করা। যদি সত্যিকার অর্থে তারা 71-কে এবং 52-কে ডিমিন করতে চায়, কিন্তু তাদের ভাষাটা হচ্ছে এটা তো অলরেডি আপনার মানে 5 অগাস্টে ডিস্ট্রয় করেছে, কালিমা লেপন করেছে, আমরা কেবল এটা রেনোভেট করতে চাই। এটা ছিল তাদের ভাষ্য। ফলে আপনারা যদি তাদেরকে আস্ক করেন আরো ভালো অ্যান্সার পাবেন আমার ধারণা। জি, তাজুল আমাদের স্পিরিটটা আমরা বলতে পারি গণমিনার বাস্তবায়ন কমিটি কোনোভাবেই 71 এবং 52-কে তারা সমুন্নত রাখতে চায়, তার এগেইনস্টে কোনো শক্তি না। সমুন্নত রাখতে চাইলে তো তারা এই ভাঙচুরগুলি প্রতিবাদ করতো রে ভাই, এই কথাটা তো বারবার করে বলতেছি। আপনি যেভাবে একটা দায় চাপিয়ে দিচ্ছেন একজনের উপর, একটা গ্রুপের উপর, আপনার আমার সবারই এই দায় তো আমাদের সবারই। আমরা তো না না, যেহেতু আপনারা মাঠে আছেন, সরব আছেন, সেই 5 আগস্টের আগে থেকে আছেন। জি, তাজুল ইমাম ভাই বলুন। ডক্টর আলমকে আমি একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, আপনাদের গত 10 মাসে কবে উপলব্ধি করেছেন? এটা সিম্পল কোয়েশ্চেন। আপনারা উপলব্ধি করেছেন অতি সম্প্রতি। সো এটা উপলব্ধি নয়, এটা একটা চালাকি। এটাকে যে কথা বলে এখন কিসে করা যাবে, এই সরি আমার কল চলে আসছে। হ্যাঁ, তো যে কথা বললে এই মুহূর্তে আপামর জনসাধারণ যারা আহত হয়েছেন মুক্তিযুদ্ধকে অপমান করাতে, তাদের খানিকটা মলম লাগানো হবে, তাদের খানিকটা মানে মিথ্যা সান্ত্বনা দেওয়া যাবে, এই জন্য এই কথা বলছেন। আর যে কারণে বলছেন যে আমরা জানি না, সিটি কর্পোরেশন জানে, যারা ছাত্রদের মাথার মধ্যে নেগেটিভ ন্যারেটিভ ঢুকিয়ে দিচ্ছে যে তোমরা যেটা করেছো এটা কিন্তু 30 লক্ষ শহীদ হয়েছে, এগুলো বাজে কথা। যেভাবে ওই যে নিউ ইয়র্কের ওই সাংবাদিক ইলিয়াস আলী যেভাবে বলে 30 লক্ষ, এগুলো ফালতু কথা, এগুলো ভুয়া কথা। এইগুলো 20 ছাত্রদের মাথায় ঢুকিয়ে দিচ্ছেন এক ধরনের সুশীল শিক্ষক সমাজ। ওকে, এই সাপের আরো মাথা আছে, যারা এক মাথা ওই পরাশক্তির কাছে বন্দর এবং করিডোর বিক্রি করে দিতে চায়, আরে এরা ওই বলে সেন্ট মার্টিন আইল্যান্ডকে দিয়ে দিতে চায় পরাশক্তির হাতে। সাপটার অনেকগুলো মাথা আছে, কাজেই এই মাথা যদি বলে না আমি কিন্তু খাইনি, তার অর্থ এই নয় যে অন্য মাথা খায়নি। সাপ একটাই। বাংলাদেশের ইতিহাসকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, মহান স্বাধীনতা আন্দোলনকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য যে নীল নকশা নিয়ে এসছে, জামাতি নীল নকশা, পাকিস্তানি নীল নকশা অথবা লস্করি তৈয়বা নীল নকশা, সেইটাই এখন বাস্তবায়িত হচ্ছে। এখন কিভাবে? লস্করি তৈয়বার ভিডিও আপনারা সবাই দেখেছেন, আমার ধারণা ডক্টর আলমও দেখেছেন, যে পাকিস্তান কখনোই শত্রুকে ক্ষমা করে না। পাকিস্তান প্রতিশোধ নেয়। पिछले साल में हम लोग बांग्लादेश में ये कर कर दिखाया। আমি নিজের কানে শুনেছি, ভিডিওটা এখনো ইয়েতে আছে, নেটের মধ্যে আছে। লস্করি তৈয়বে এখানে প্রতিশোধ নিয়েছে বাংলাদেশে এসে গত 24-এ। কাজে আপনি আমাকে আর যাকেই বোঝান, আপনার যে কোনো ছাত্রকে, আমি আপনার ছাত্র হতে পারলে হয়তো কিছুটা জ্ঞান লাভ করতাম, কিন্তু আমি জন্মেছি আপনার, সম্ভবত আপনার বাবার চেয়ে আমার বয়স বেশি হবে। আমি কোনো আপনাকে পুট ডাউন করছি না, আপনি জ্ঞানী মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিন্তু ওই যে ডক্টর ইউনূস এসে বলেছেন বুদ্ধি 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 দিয়ে আমাদের জয়ী হতে হবে। বুদ্ধির সঙ্গে একবার বিবেকের কথা বলেন, যে বিবেকও লাগবে। বিবেকের কাছে পরাজিত হবেন না, নিজকে প্রতারিত করা শেখাবেন না ছাত্রদেরকে। আপনারা ভুল ন্যারেশন দিয়েছেন বলে এতগুলো ছাত্র রাস্তায় আততায়ীর হাতে প্রাণ দিয়েছে। সবগুলো এখন তো বেরিয়ে এসছে। আপনাদের লোকই তো বাইরে গিয়ে বলতেছে যে আমরা যখন জুলাই হত্যাকাণ্ড করেছি, তখন আন্দোলন করেছি, তখন এইভাবে ছাত্রদেরকে হত্যা করতে হয়েছে।
আমার কথা নয়, ব্রিটেনের সংবাদপত্রের মধ্যে নাম গোপন করে সাক্ষাৎকার দিয়েছে, তাদের কাছে সব রেফারেন্স আছে। কাজেই এগুলো বলে কোনো লাভ নেই যে আমি জানি আর তিনি জানেন না। এই বেলুচিস্তানের যে নেত্রী, বেলুচিস্তান এখন স্বাধীনতা আন্দোলন করছে, আমার লজ্জিত হই যখন সেই নেত্রী বলে ये बलूचिस्तान है, ये बंगाल नहीं, हम लोग हमारा शहीद को कभी नहीं भूलेगा। আমাদের শহীদদেরকে আমরা কখনো ভুলবো না, আমরা বাঙ্গাল নয়, আমরা বেলুচিস্তান। এই অহংকার করছে যারা এক সময় বাংলাদেশের এক্সাম্পল নিয়ে পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার অনুপ্রেরণা পেয়েছি। আমি লজ্জিত হই যখন দেখি একজন প্রয়াত 7 বছর 10 বছর আগে মারা গেছেন একজন মুক্তিযোদ্ধা, যার কবরের মধ্যে জুতা স্যান্ডেল রেখে আগুন লাগিয়ে দিয়েছে হিজবুত তাহরিররা। জিজ্ঞাসা করি এখন ডক্টর খোরশেদ আলম উনি বলবেন আমরা জানি না, আমরা এগুলো নিন্দা করি। আপনারা যদি গড়ে তোলার মতো অধিকার রাখেন, ক্ষমতা রাখেন ডক্টর আলম, তাহলে আপনারা প্রতিবাদ করারও অধিকার আছে, আপনার ক্ষমতাও আছে, কিন্তু আপনার সেটা করছেন না। আপনি কোথাও করছেন না। আজকে মুক্তিযোদ্ধাদের গলার মধ্যে জুতার মালা দিয়েছে, চর চাপড় দিচ্ছে। একজন মাথায় তার স্ট্রোক করেছে, 80 বছর বয়স, স্ট্রোক করেছে ভদ্রলোকের। 2 হাতে মাথাটা ধরে বলছে মাথায় মেরো না, আমার স্ট্রোক হয়েছে। রক্তাক্ত করে ফেলেছে মেরে মোল্লারা। প্রেসার গ্রুপ, তো প্রেসারের জন্য আমাকেও একটু দেন না সুযোগ। দেখেন আমি রিভার্স প্রেসার কি করে দেই, দেবেন না তো সেটা। আমি দেশদ্রোহী হয়ে গেলাম, এক্ষুনি আমি দেশদ্রোহী হয়ে গেলাম বাংলাদেশের এই প্রেসার গ্রুপের বিরোধিতা করি। আমি লজ্জিত, আমি ক্ষুব্ধ, লজ্জিত, আহত, এবং আমি মনে করি এই অন্যায়, এই চরম অন্যায়। আমার কাছে এখানে 200-র মতো লিস্ট আছে কি কি করেছে আপনার ছাত্ররা, পড়বো?